ধন্যবাদ আমার দুই সহযোগীকে তাদের সুন্দর মতামতের জন্য। আমি ইরানের স্টেট ক্রাফট কিভাবে চলছে তার ইনসাইট আমি জানি না, এটা এক্সপোজড না। আমেরিকান মিলিটারি প্ল্যান কিভাবে চলছে সেটাও আমরা জানি না, কিন্তু আমরা দুইজনের বাইরে কিছু বাহ্যিক অ্যাকশন দেখে, বাহ্যিক বক্তব্য দেখে আমরা ধারণা করতে পারি কে কোন দিকে যাবে। এখন প্রশ্ন হয়েছে, এই মুহূর্তে কি একটি পাপের সরকার দরকার ইরানে, নাকি ইরানের সমস্যাটাকে আমেরিকার মতো করে সমাধানের জন্য একটি এন্টি গভর্নমেন্ট হলেও তো সমস্যা নাই। এখানে জনগণ তো একটা ফ্যাক্টর। জনগণকে আজকে কি প্রবোধ দেবেন? এই মুহূর্তে কি রেজা শাহ পাহলবিকে এনে বসাইলে সে কি গিয়ে ক্ষমতায় বসতে পারবে? তাকে তো রাস্তায় গুলি করে মেরে ফেলে দেবে, সে তো ভবনে যেতে পারবে না। তাকে গার্ড দেওয়ার মতো তো কোনো লোকই পাওয়া যাবে না। এখন রাজনৈতিক আনুগত্য, সোলজারদের মোটিভেশন, এটা ডিপেন্ড করে। সবসময় দেখা গেছে, ইতিহাস দেখেছে, যখন ওদের জেনারেলরা যেদিকে অ্যাক্টিভ থাকে সেখানে সোলজারদেরকে ডাইনে বায়ে যাওয়ার সুযোগ থাকে না। আর যেখানে জেনারেলরা রিল্যাক্স থাকে বা জেনারেলরা কোনো বিষয়ে আগ্রহ না দেখায়, তখন সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ার আর্ম ফোর্সেসে তারা খুব হিরো হয়ে যায়, খুব ফান্নেকান হয়ে যায়। তারা বিপ্লব করে ফেলা, এখানে বিদ্ধ করে ফেলে, এখানে এটা করে ফেলে, ওখানে ওটা করে ফেলে, যেটা আমাদের জীবন থেকে আমরা দেখে আসছি। কিন্তু যখন একজন সেনা প্রধান স্ট্রিক্ট থাকে তখন কোনো টায়ারেই কাজ করে না, কেউ নড়াচড়া করতে পারে না। আজকে আইআরজিসিতে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের টপ লেভেল বলতে কেউ এখন নাই, ম্যাক্সিমাম টপ ক্ল্যাশ হয়ে গেছে। এখন মিড অ্যান্ড লোয়ার মিড লেভেলে তার নেতৃত্ব দিচ্ছে। মিড অ্যান্ড লোয়ার মিড লেভেলে সারা আইআরজিসিতে কতটুকু নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে, এটা একটা বিশাল প্রশ্ন। এই মোটিভেশনটা ব্যক্তিকেন্দ্রিক এখন চলে যেতে পারে, আদর্শগত থেকে সরে গেছে। মোস্তফা কামিনীকে পরবর্তী বর্তমান নেতা নির্বাচন করার পরে পারিবারিক আদর্শকে সম্পর্কে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা অ্যান্টি মোটিভেশন হিসাবে অনেকের কাছে কাজ করতে পারে। এটা অনেককে এই সরকারের পক্ষে যাওয়া নিরুৎসাহী করতে পারে। এটাও হতে পারে আমেরিকাদের একটা কুটো চাল। আমি তাকে বাধা দিচ্ছি এই জন্য যে তাকে তারা বানাক, কারণ যাতে তার ভিত্তিটা নড়ে বড়ে হয়ে যায়। এগুলা যারা রাজনীতি করে, যারা এই সমস্ত স্টেট ক্রাফট নিয়ে মেকানিজম করে, তারা ভালো বুঝতে পারবে। আমরা তো শুধু আভাস ইঙ্গিত বুঝি, আমরা তো ইনার ছক বুঝি না। হয়তো 15-20 বছর পরে যখন এগুলা বেরিয়ে আসবে তখন এগুলা পড়ে হয়তো আমরা জানবো যে এই কারণে ইরানের এই হয়েছিল, এই কারণে ইরানে এই হয়েছিল। ইরাক এবং লিবিয়াতে আমেরিকানরা পাপের গভর্নমেন্ট বানাতে পারে নাই, সে গভর্নমেন্টকে দায়িত্ব দিয়ে বসাতে পারে নাই, যার ফলে এখনো ওখানে স্থিতি অবস্থা আসে নাই। বাংলাদেশে দেখেন, বাইডেন সাহেব চেঞ্জ রিজিউম করে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করলো, ইউনুসকে এনে বসাইলো, কিন্তু ট্রাম্প প্রশাসন সেই ইউনুসকে স্বীকৃতি দিল না, ইউনুসকে ব্যাক করলো না, যার ফলে ইউনুস 1.5 বছর টিকতে পারে নাই, তাকে চলে যেতে হয়েছে। কাজেই পলিটিক্যালি ইনসাইড পলিটিক্স আর আউটসাইড পলিটিক্স অনেক ডিফারেন্স। আমরা ওইটুকু জানতে পারি যতটুকু আমাদেরকে জানার জন্য লিক করা হয় সংবাদপত্রের মাধ্যমে, স্টেটমেন্টের মাধ্যমে, আমেরিকানদের বক্তব্যের মাধ্যমে। আমার কাছে যে বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে যে স্টার মার্কেটকে পরিষ্কার বলে দেওয়া যে তোমার সহযোগিতা এখন প্রয়োজন নাই। তার মানে কনফিডেন্স লেভেল অফ ট্রাম্প কোথায় থাকলে পড়ে, কোন জায়গায় থাকলে পড়ে সে তার সবচেয়ে ক্লোজেস্ট অ্যালাই, তার সবচেয়ে প্রিয় বন্ধু, এবং সবসময় সকল আকামে কুকামে যে সবসময় ইংল্যান্ডকে তার পাশে পেয়েছে, সে ইংল্যান্ডকে সে বলে দিয়েছে তুমি যখন প্রথম আসো নাই, এখন আর তোমার আসার আমার প্রয়োজন নাই। এই বিষয়গুলো যদি আমরা বিবেচনা না নেই
তাহলে সে না নেওয়ার ইচ্ছা আমার হইতে পারে, আমাদের আজ ব্যক্তি স্বাধীনতা। কাজে এখানে আমি মনে করি যে যুদ্ধটা আর বেশি দীর্ঘস্থায়ী হবে না। আজকের যে হঠাৎ করে মানে বাড়ানোর অর্থই হলো মধ্যস্থতাকারী কথা বলার সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ যারা মধ্যস্থতা করার চেষ্টা করবে তাদের একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া, যে এই যে আপনারা আবার বাড়ায় ফেলেন, ভাই থামান থামান, আমি আসতেছি থামান। আমরা গ্রামে গঞ্জে এরকম মূলক করি, দুইটা গ্রুপকে অনেক সময় লাগাইয়া দিয়েও আমরা গিয়ে মাঝখানে দাঁড়াই, আর থামেন থামেন। এটা গ্রাম্য সালিসিতে হয়, এটা গ্রাম্য পর্যায়েও দুই গ্রুপকে লাগাইয়া দিয়েও আমরা অনেক সময় গিয়ে এটাকে ফয়সালা করার চেষ্টা করি। মানে ওই যে এটা বিশ্ব প্রদীপ জ্বালা নিভার আগে একবার যে জ্বলে ওঠে সেরকম, প্রদীপ নিভার আগে একবার জ্বলে ওঠে ওইরকম। সেটা একটা কজ লাগবে তো, একটা যে মধ্যস্থতাকারী আসবে তার তো একটা কজ লাগবে, তাদের কারণ লাগবে। আপনি না পারলে সে কজটা পাবে কোথায় লাগবে। যাই হোক, কাজে এই বিষয়টা আমার মনে হয় 2-1 দিনের মধ্যে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমি তো এত অভিজ্ঞ না, এবার জানিও না। আর আমরা তো এগুলা তো মানুষের কাছ থেকে পড়ে শূন্য দেখেই বলি, এগুলো তো আমাদের কোনো তথ্য আমাদের কাছে নাই, ডিটেলস তথ্য আমাদের কাছে নাই। বিভিন্ন অ্যাঙ্গেলে কারোটা বিশ্বাস করি, কারোটা বিশ্বাস করি না, কারোটা বিশ্বাসযোগ্য মনে হয়, কারোটা মনে হয় না। এখন তো ফেক ইনফরমেশন, মিস ইনফরমেশন, কি কি কত কিছু শব্দ আবিষ্কার করেছেন আপনারা। সেই এতগুলো দেখতে তো আমরা কোনটা ইনফরমেশন, কোনটা মিস ইনফরমেশন, কোনটা কি ইনফরমেশন, এটা আমরা জানি না। যাই হোক, আমার প্রত্যাশা থাকবে যুদ্ধ থামুক, আমার প্রত্যাশা থাকবে এই ব্যাপারে একটা সেটেলমেন্ট হোক। কারণ সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি আজকে প্রভাবান্বিত হয়ে যাচ্ছে। সবাই কম বেশি সবার গায়ে আগুনের তাপ লাগতেছে। আমাদের তো অনেক বেশি লেগে গেছে, আমরা ইতিমধ্যে বিব্রত হয়ে গেছি। ইতিমধ্যে আমাদের তেল নিয়ে আমাদের বলা যায় যে আমরা খুব বিপদে আছি। এটাকে তাড়াতাড়ি সমাধান করতে না পারলে সামনে ঈদ আছে, সামনে আমাদের একটা বিরাট খরচের সময় আসতেছে, তারপরে আমাদের বড় চাষ আছে, আমাদের যা বড় চাষ হাদির আসামির কথা, হাদির ব্যাপারে হাদির আসামির ব্যাপারে যেটা বললেন, সেটা পাটোয়ারি সাহেব খুব সুন্দরভাবে কথাটা বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চেয়েছে, কিন্তু গত সরকারের সঙ্গে তারা করে নাই, গত সরকারকে তারা স্বীকৃতি দেয় নাই। যেহেতু গত সরকারটা পুরোপুরি দৃশ্যত অন্তরে এবং বাইরে সবকিছু মিলে এন্টি আওয়ামী লীগ ছিল, এবং এন্টি আওয়ামী লীগ হওয়ার কারণে তারা এন্টি ভারতও ছিল। এখানে খলিলও ভারতে গিয়েছে, কিন্তু সেখানে ভারত কোনো অবস্থাতেই নরম হয় নাই, ওই সরকারের প্রতি ন্যূনতম নম্রতা দেখায় নাই, বা ন্যূনতম কোনো সুযোগ দিবে বলে স্বীকার করে নাই। কিন্তু বর্তমান সরকার আসছে, এখন ওই সরকারের কাছে আসার জন্য তো প্রথমে ভারতকে আগায় আসতে হবে। ভারত ইতিমধ্যে কয়েকটি বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে, এমনকি যে দেখেন যে গ্যাস দিতে রাজি হয়েছে, তেল দিতে রাজি হয়েছে, পাইপলাইনে তেল দিতে রাজি হয়েছে। পাইপলাইন তেল মানে আসাম থেকে যে লাইনটা আসে ওখান থেকে তেল দিতে রাজি হয়েছে। তার মানে আমাদের সমস্যার সমাধানে আগে আসার হয়েছে। এইটার সঙ্গে সঙ্গে চীনের অ্যাম্বাসেডার সাহেব আফসুল সাহেব অর্থমন্ত্রীর কাছে ছুটে চলে গেছেন, ইয়া বলছেন যত তেল লাগে আমরা দিব। তো এটা বাংলাদেশের রাজনীতির একটা ইতিবাচক বলে মনে করি আমি, যে বাংলাদেশের একটা ডিমান্ড তৈরি হতে পেরেছে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ গ্রো করার জন্য। এখানে আমেরিকাও বাংলাদেশকে একটা স্পেশাল প্রেফারেন্স দিবে যদি ইরান যুদ্ধে বাংলাদেশ সাফার করছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম তথ্য প্রমাণ তাদের সামনে আমরা তুলে ধরতে পারি। এখন হাদির যারা হাদিকে হত্যা করেছে তাদের প্রতি যদি অনুগত না থাকে ভারত সরকার, তাহলে ভারত সরকারের তো কোনো কিছু হারানোর কিছু নাই। কারণ ওদের প্রতি কোন রকম আনুকূল্য দেখানো মানে হলো যে ভারত সরকারের মদত ছিল অথবা আওয়ামী লীগের মদত ছিল। এখানে ভারত সরকার তো চাইবে তাদেরকে নিয়ে যাও, বিচার করো, কারণ আমরা এদেরকে আশ্রয় দিব না, কারণ আমরা হত্যাকারীদেরকে আশ্রয় দেই না। এই বিষয়টি প্রমাণ করার জন্য জাতীয় আন্তর্জাতিক